আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে বাসের ভাড়া 11 পয়সা বাড়ানো হয়েছে। ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটার বাসে ভাড়া হবে 2 টাকা 53 পয়সা। দূরপাল্লার বাসে ভাড়া হবে প্রতি কিলোমিটারে 2 টাকা 23 পয়সা। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, এই সিদ্ধান্তের বাইরে গেলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাস ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর করা হবে বলেও জানান তিনি। তবে সিএনজি চালিত বাসের ক্ষেত্রে বাস ভাড়ার সমন্বয় করা হবে না, আর ট্রেন ও লঞ্চের ভাড়া অপরিবর্তিত থাকবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আপনারা জানেন 1 পয়সা বাড়ে আমাদের ওই ফর্মুলা। ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে, শুধু ডিজেল চালিত বাসের জন্য। সিএনজি চালিত বাসের ভাড়া এখানে বিবেচনায় আসেনি। এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে, তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। হাম ও উপসর্গ নিয়ে প্রতিদিনই শিশু মৃত্যু ঘটছে। হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। এ বিষয়ে আরও তথ্য জানাতে রাজধানী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। মামুন, হাম সংক্রমণ ও চিকিৎসা নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? হামের প্রকোপ কিন্তু প্রতিদিনই বাড়ছে, অর্থাৎ এটি এখন ভয়াবহ রূপ নিচ্ছে বলা চলে। আজকে সকালে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে হামের প্রকোপ তীব্র বিরাজ করছে, তবে সেক্ষেত্রে সরকার চেষ্টা করছে নিয়ন্ত্রণের। গতকালের অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে যে তথ্যটি গণমাধ্যমকে দেওয়া হয় সেই তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যুর খবর স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে এবং 1235 জন গত 24 ঘন্টায় রাজধানী সব দেশের বিভিন্ন জায়গাতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এই মুহূর্তে মহাখালী ডিএনসিসি যে কোভিড হসপিটালটি রয়েছে সেটি এখন আসলে হামের জন্য ডেডিকেটেড। সেখানে শুধুমাত্র শিশু, অর্থাৎ যে সকল শিশুরা হামে আক্রান্ত তাদেরকে এখানে ভর্তি রাখা হয়েছে। গত 24 ঘন্টায় শতাধিক শিশুকে ভর্তি করা হয়েছে হামের উপসর্গ নিয়ে, এখানে তারা ভর্তি হয়েছেন এবং গত 24 ঘন্টায় একজন শিশুর মৃত্যু হয়েছে। এই তথ্যটি এখানকার পরিচালকের অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং গত এক সপ্তাহের যে রেশিও শিশু ভর্তি অর্থাৎ হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছেন সেটি গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে তাদের তথ্য অনুযায়ী। তবে গত 15 দিন আগে যে স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্যটি ছিল সেখানে কিছুটা কমতির দিকে ছিল। এই গত এক সপ্তাহের ব্যবধানে সেটি আবারও তথ্য যে বলছেন সেটি আবারও প্রকোপ বাড়ছে, অর্থাৎ 1235 জন গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে এবং 5 জন মারা গেছে শুধুমাত্র হামের উপসর্গ নিয়ে। এবং যেটি স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে এই উপসর্গটা কিন্তু আসলে বাড়ছে এবং গত 24 ঘন্টার যে তথ্য বিশ্লেষণ করে যেটি দেখা গেছে যে শুধু ঢাকার যে শিশু হাসপাতাল এবং ডিএনসি যে কোভিড হাসপাতাল সেখানকার তথ্যগুলি আসলে তারা ভিত্তি করে সব তারা বলছেন। এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। জানছিলাম হাম প্রাদুর্ভাবের খবর। বাংলাদেশের চিকিৎসা খাতে সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগে কাজ করতে চায় ভারত। পাশাপাশি মানসম্মত ও স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। সকালে রাজধানী একটি হোটেলে বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের ম্যানিপালস হসপিটালের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতকে সুসংগঠিত করতে এবং ভারতে বিশেষায়িত চিকিৎসা নিতে যাওয়া রোগীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে দুদেশের বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান। আয়োজকরা জানান, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য ভিসা সহায়তা, উন্নত চিকিৎসা ও বিমান ভাড়ায় বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হবে। জ্বালানি তেলের সমস্যার জন্য বিএনপি দায়ী নয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এর কারণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভয়াবহ গরমে বিদ্যুতের সংকট সমাধানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। দুপুরে শিল্পকলা একাডেমি
চিত্রশালায় জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত স্বাধীনতা ও ২১ পদকপ্রাপ্ত অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া ও চারুশিল্পী ডক্টর আব্দুস সাত্তারকে সংবর্ধনা অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। কল্যাণকর বাজেট তৈরি করলে এসব সমস্যার সমাধান সম্ভব বলেও জানান রিজভী। ফ্যাসিস্ট আমলে অযোগ্যদের সম্মাননা দেয়া হতো না বলে অভিযোগ করেন রিজভী। দুশ্চিন্তা পিছু ছাড়ছে না খুলনা কৃষকদের। সিন্ডিকেট দৌড়াতে সময় মতো ফসলের বীজ, সার, কীটনাশক না পাওয়ায় এই দুশ্চিন্তার প্রধান কারণ বলে অভিযোগ তাদের। তারা বলছেন, দুর্বৃত্ত চক্র ভাঙতে না পারলে সরকারের কৃষি কার্ডেরও সুফল পাবেন না প্রান্তিক চাষিরা। খুলনা ঘুরে মোহাম্মদ আবু তৈয়বকে সঙ্গে নিয়ে আয়নাল আহমেদের ক্যামেরায় জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। আজ দেখুন দ্বিতীয় পর্ব। এগুলো আমরা আমাদের হাত থেকে আসে না, যারা মাথায় থাকে তারাই নিয়ে আটকে গিয়ে তারা ভোগান্তি। একজন প্রান্তিক কৃষকের সাথে কথা হচ্ছিল, তিনি বললেন সরকারি যে অনুদান, সরকারি যে সরবরাহ, সার, বীজ এবং অন্যান্য যে কীটনাশক, সেগুলো তারা সময় মতো পান না। সময় মতো না পাওয়ার কারণে এখানের যে ফলন, সে ফলনটিও ভালো হয় না। কিন্তু তাদেরকে যে বর্গা চাষি হিসেবে টাকা দেওয়া লাগে সেটি কিন্তু সময় মতো দিতে হচ্ছে, যার কারণে তারা আসলে চাইছেন এখন যে সরকারি অনুদানগুলো আসবে সেগুলো যেন সত্যিকার অর্থে প্রান্তিক কৃষকরা পান। চৈত্রের খরতাপে মাঠ ঘাট ফেটে চৌচির, প্রচণ্ড গরমেও দম ফেলার ফুরসত নেই। যত ডিলিয়ার আছে ডিলিয়াররা এরা গোডাউনে স্টক করে, বলে সার নেই, মানে বেশি দামে বেচার জন্য দালাল দূরি সার কিনতে হয়। নিড়ানি আর সেচ দিয়ে ১২ একর জমিতে আব্দুল ওয়াদুদ ও রশিদ গাজী বর্গা হিসেবে ধান চাষ করেছেন। পরিশ্রমের ফসল কতটুকু মিলবে তা নিয়েই দুশ্চিন্তায় তারা। ৮০০ টাকা, ৯০০ টাকা, ১০০০ টাকা এরকম ধান বিক্রি করতে হয়। তাতে করে দেখা যায় যে ধান যত মন হোক না কেন, আমাকে ব্যয়বহুল যা আছে তাতে করে আমরা কৃষক এমনি মরে যাচ্ছে, আমাদের কিছুই থাকে না। কারণ সময়মতো সার ও কীটনাশক মেলেনি। ঋণ করে জমির মালিককে অগ্রিম টাকা দিয়ে দিনরাত পরিশ্রমের পরও হতাশা ঘিরে রেখেছে তাদের। কৃষকদের দাবি, সার ও কীটনাশকের ডিলারদের সিন্ডিকেটের কাছে অসহায় তারা। আর নিন বিষ আমাদের কিনে আনতে হয়, আমরা ঠিক মতন টাইম মতন পাইনি এবং কিনতে পারিনি। ফসল যেভাবে পাই তাতে করে আমরা ঋণগ্রস্ত আরও বেশি হই। স্থানীয় ডিলার ও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলেন, সীমিত যোগানের মাধ্যমে বড় চাহিদা মেটাতে হচ্ছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি সুষ্ঠু বন্টন হচ্ছে। গুদামজাত করার কোনো প্রশ্ন নাই, কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে। আমাদের অভিযোগ থাকতে পারে, সব ব্যবসায়ী তো সমান। অনেক সময় ডিলাররা বেশি দামে নেয়। কঠোর মনিটরিং করি, ইউনো স্যারকে নিয়ে আমরা মোবাইল কোড পরিচালনা করি এবং আমরা কাজের ফাঁকে যতক্ষণ ওই দোকানে থাকি, আমার প্রত্যেক চাষিকে বলা আছে যদি কখনো সারের দাম বেশি নেয় সংশ্লিষ্ট এসএওকে বা কৃষি অফিসে কমপ্লেন করবেন। কৃষক পর্যায়ে কিন্তু এটা বিতরণ করা হচ্ছে এবং কৃষক ভাইয়েরা ন্যায্য মূল্যেই কিন্তু কৃষক এই সারটা পাচ্ছে। ক্ষুদ্র যে কৃষকরা আছেন, এই কৃষকরা যেন এই কৃষিকার্ডটা পায়, সেই জন্য আমি যেহেতু জনপ্রতিনিধি হিসেবে আমি এই গঙ্গারামপুরের চেয়ারম্যান হিসেবে আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে। সেচের জ্বালানি, সার, কীটনাশকের উপযুক্ত ব্যক্তির কাছে সঠিক বন্টন চায় এলাকার দরিদ্র কৃষকরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, খুলনা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলায় বাংলাদেশ ও ভারতের সব স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে পাসপোর্টধারী যাত্রী পারাপার। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি না করারও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় শনিবার থেকে পুনরায় আমদানি রপ্তানি শুরু হবে। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। চট্টগ্রাম সিটি কলেজের ঘটনা নিন্দা জানিয়ে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্যাম্পাসে শিক্ষার্থীরা যাবে জ্ঞানের চর্চা করতে, রক্ত ঝরাতে নয়। সকালে মিরপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মেধার যত বিকাশ ঘটবে, জাতি তত এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি মিরপুরে দুটি প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।